সবাইকে স্বাগত। সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ এই দুটি শব্দ কয়েকদিন ধরে আপনারা শুনছেন এবং আজকেই অর্থাৎ মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটি তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এবং সেখানে শ্রদ্ধা জানানোর পরেও দলের নেতারা, বিশেষ করে নাহিদ ইসলাম এবং আখতার হোসেন, তারা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন যে তারা মনে করেন যে 1971 সালে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলেও এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব বারবারই বিপন্ন হয়েছে এবং একটি গণতান্ত্রিক সংবিধান রচনা করা যায়নি। এরকম বাস্তবতায় তারা মনে করেন যে একটি সেকেন্ড রিপাবলিক প্রয়োজন এবং একটি নতুন সংবিধান রচনার জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন। তো একটু পরিষ্কার করি যে কখন, কেন, কোন পরিস্থিতিতে এই সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ লাগে এবং বাংলাদেশে আদৌ এই সময়ের বাস্তবতায় এই গণপরিষদ নির্বাচন দেয়া বা সেকেন্ড রিপাবলিক করার প্রয়োজনীয়তা কতটুকু। মানে রিপাবলিকের বাংলা হচ্ছে প্রজাতন্ত্র, সহজ বাংলা একদম। এবং বাংলাদেশের সংবিধানের 152 অনুচ্ছেদে যেখানে বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দেওয়া আছে, মানে যে রাষ্ট্র বলতে কী বুঝাবে, বিচার বিভাগ কী ইত্যাদি, সেইখানে প্রজাতন্ত্রের ব্যাখ্যায় স্পষ্টত বলা হয়েছে যে প্রজাতন্ত্র হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। পরিষ্কার। এখন আপনি যখন সেকেন্ড রিপাবলিকের কথা বলেন, তার মানে আপনি দ্বিতীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গড়তে চান, অথবা আপনি এমন একটি প্রজাতন্ত্র করতে চান যেটি নতুন বাংলাদেশ। এবং আমরা খেয়াল করব যে জুলাইয়ের অভ্যুত্থানের পরে 5ই আগস্ট যখন আওয়ামী লীগের পতন হলো, যারা আন্দোলনকারী, যারা অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, তারা কিন্তু বারবার কয়েকটি শব্দ বলেছেন যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ, তারপরে নতুন বাংলাদেশ, তাই না? এবং মুক্তিযুদ্ধের সময় যেসব শব্দ ব্যবহৃত হয়েছে, গণহত্যা, শহীদ, বীরশ্রেষ্ঠ, এই শব্দগুলোও কিন্তু আমরা দেখেছি যে জুলাইয়ের অভ্যুত্থানের সময়ও তারা ব্যবহার করেছেন। তার মানে যে একটা নতুন বাংলাদেশ বা নতুন করে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা বা যে স্বপ্ন, এটি এই যারা আন্দোলনের সঙ্গে ছিলেন, যারা এই অভ্যুত্থানের সঙ্গে ছিলেন, তাদের মধ্যে ছিল এবং তারা এটিকে ক্যারি করছেন। তারা ভাবছেন বা তারা মনে করছেন বা তারা বিশ্বাস করছেন যে বাংলাদেশটা এখন যেই রিপাবলিক যেই অবস্থার মধ্যে আছে, প্রজাতন্ত্র যে অবস্থার মধ্যে আছে, এটি সাফিসিয়েন্ট নয়। এখানে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, তাই তো? এখন আপনি যদি ইতিহাস খেয়াল করেন যে বিশ্বের বিভিন্ন দেশেই, ফ্রান্সে, পর্তুগালে, লাতিন আমেরিকার চিলিতে, অনেক দেশেই এই সেকেন্ড রিপাবলিক হয়েছে। তুরস্কে সেকেন্ড রিপাবলিক হয়েছে। সেকেন্ড রিপাবলিক বা কোথাও কোথাও তৃতীয়বারও চেঞ্জ হয়েছে। কারণ এক একটা বড় রেভলিউশনের পরে পুরো রাষ্ট্র কাঠামো পরিবর্তন হয়ে গেছে। এখন বাংলাদেশে জুলাই মাসে, গত জুলাই আগস্টে যে ঘটনাটা ঘটলো, সেটি বিপ্লব না অভ্যুত্থান, এই তর্কের কিন্তু অবসান হয়নি, নিরসন হয়নি। আপনি দেখবেন যে এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা ঘনিষ্ঠ বা আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, এরকম অনেক তাত্ত্বিক, অনেক বিশিষ্ট জনও কিন্তু বলছেন এটা বিপ্লব ছিল না, এটা ছিল অভ্যুত্থান, জনগণের অভ্যুত্থান। এবং যেটি শুরু হয়েছিল একটি ছোট্ট দাবি থেকে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি, সেই দাবি ধীরে ধীরে 9 দফা, তারপরে 1 দফা, তাই তো? কিন্তু বিশ্বের অন্যান্য দেশের বিপ্লবের সঙ্গে যে আপনি তুলনা করেন, তার সঙ্গে চরিত্রগত বা মৌলিক অনেক পার্থক্য আমরা এই জুলাই অভ্যুত্থানে দেখব। তাহলে যদি এই বিষয়ে সবাই একমত না হন, সমস্ত রাজনৈতিক দল, সাধারণ মানুষ যদি এগ্রি না করে যে এটি বিপ্লব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সেকেন্ড রিপাবলিকের কথা এখানে আনতে পারেন না। নাম্বার 1। নাম্বার 2, 1971 সালের দেশ স্বাধীন হওয়ার পরে এই যে 24 পর্যন্ত বা এখন 25 পর্যন্ত, গত 53-54 বছর ধরে যেই রিপাবলিকে আমরা আছি, যেই প্রজাতন্ত্রে আমরা আছি, এটি কি ফেল করেছে? এটি যদি ফেল করে থাকে, তাহলে এই প্রায় 20 কোটি মানুষের দেশে 1974 সালের পরে আর তো কখনো দুর্ভিক্ষ হলো না। এখানে একটা রাষ্ট্র কাঠামো তো চলেছে, এখানে উন্নয়ন হয়েছে, এখানে প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনিয়ম দুর্নীতি আছে, কিন্তু প্রতিষ্ঠানগুলো কি সব ধ্বংস হয়ে গেছে? আর্মি কি ধ্বংস হয়ে গেছে? পুলিশ কি ধ্বংস হয়ে গেছে? যদি হতো তাহলে তো রাষ্ট্রের মধ্যে গৃহযুদ্ধ লাগতো। দেশে কোথাও কি গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে? দেশে কোথাও কি মানুষ না খেয়ে আছে? সরকারি প্রতিষ্ঠানগুলো আমরা অনিয়ম দুর্নীতির দায়ে যত অভিযুক্ত করি না কেন, সেগুলো কি সব কলাপস করেছে? অর্থাৎ প্রশ্নটা হলো যে যেই রিপাবলিকে আমরা আছি, যেই প্রজাতন্ত্রে আমরা আছি, এই স্টেট মেশিনারিজ কি ভেঙে পড়েছে পুরোটা? যদি না হয়, আমরা বলতে পারি যে জুলাই অভ্যুত্থানের পরে ভেঙে পড়েছে, সেটা এক তর্ক। কিন্তু জুলাইয়ের আগ পর্যন্ত বাংলাদেশটা যেভাবে চলছিল,
সেখানে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যতই নাগরিকের অভিযোগ থাকুক না কেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র, সেটি বলবার কোনো অবকাশ আছে? বাংলাদেশ কি রাষ্ট্র হিসেবে ব্যর্থ হয়েছে? অর্থাৎ প্রজাতন্ত্র যেটি এখন আছে, যেই রিপাবলিক, এটি যদি ব্যর্থ না হয়, অকার্যকর না হয়, তাহলে আপনি সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন কেন? শুধু সংবিধান কি গণতান্ত্রিক করবার জন্য? সংবিধান কখন রচিত হলো বাংলাদেশের? 1971 সালে 16ই ডিসেম্বর স্বাধীন হবার পরে 72 সালের 10ই এপ্রিল গণপরিষদ গঠিত হলো, এবং সেই গণপরিষদ যে গঠন করা হবে সেটি সিদ্ধান্ত হয়ে গেল 10ই এপ্রিল 1971 সালে, মুক্তিযুদ্ধের শুরুতেই। এবং এই গণপরিষদ গঠন করা হলো বাংলাদেশের, অর্থাৎ নতুন রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের জন্য। যে কোনো রাষ্ট্র যখন গঠিত হয়, সেটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে হোক বা সমঝোতার মধ্য দিয়ে হোক, সেই দেশটি পরিচালনার জন্য একটা সংবিধান লাগে, এবং সেই সংবিধান প্রণয়নের জন্য একটা গণপরিষদ গঠন করতে হয়। তো বাংলাদেশের সংবিধান হয়ে গেল, সেই সংবিধানের আলোকে 53-54 বছর ধরে দেশটি চলছে। এখন সেই সংবিধানটি নতুন করে আপনারা লিখতে চান এবং সেজন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানাচ্ছেন। এখন নতুন করে সংবিধান লিখতে হবে কেন? আপনারা খেয়াল করবেন যে এই ডিবেট কিন্তু গত আগস্ট মাস থেকে চলছে, যে সংবিধান পুনর্লিখন নাকি সংশোধন। আমাদের সংবিধানে এখন পর্যন্ত 17 বার পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনের একটা বড় অংশই ক্ষমতাসীন সরকারের ক্ষমতা শক্তিশালী করবার জন্য করা হয়েছে। এ বিষয়ে মানে দ্বিমতের সুযোগ কম। আবার কিছু কিছু সংশোধনী জনগণের স্বার্থে করা হয়েছে, এবং সারা পৃথিবীতেই সংবিধান এমনভাবে রচনা করা হয় যে সেটি যেন সংশোধন করা যায়। তো বাংলাদেশের বিদ্যমান সংবিধান যেসব কারণে সমালোচিত হয়, ধরেন 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতাহীনতা, এরকমের অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো নিয়ে সমালোচনা আছে, এবং আমরাও বহু বছর ধরে এই কথাগুলো বলছি যে সংবিধানের অনেক জায়গায় পরিবর্তন লাগবে, সংশোধন লাগবে। কিন্তু সংশোধনটা তো সংসদই সংশোধন করতে পারে, আপনি গণপরিষদ কেন লাগবে? এই সংবিধানটি বাতিল করে দিয়ে, ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করবার মতো কি বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশে? এই বিষয়ে কি রাজনৈতিক ঐকমত্য আছে? সমস্ত রাজনৈতিক দল কি মনে করে যে এখন একটি নতুন সংবিধান লিখতে হবে? আমাদের যে সংবিধান সংস্কার কমিশন হয়েছে, তারা সুপারিশ দিয়েছেন অনেকগুলো। সেই সুপারিশ কতটুকু গ্রহণ করা হবে হবে না, সেটি তো আগামী সংসদ, অর্থাৎ নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সংসদ সিদ্ধান্ত নেবে যে কোথায় কোথায় সংশোধন লাগবে, এবং সেখানেও জনগণের ম্যান্ডেট লাগবে। মানুষ যদি মনে করে যে হ্যাঁ এই জায়গায় সংশোধন লাগবে, এবং সে বিষয়ে রাজনৈতিক ঐকমত্য যদি হয়, তখনই আপনি সংশোধন করতে পারেন। তো গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক, এই যে কোনো দাবি আপনি করতে পারেন, যে কোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচিতে এগুলো আনতে পারে, কিন্তু সেটি হবে কি না এই সিদ্ধান্তটি কোনো দলের নয়, এই সিদ্ধান্তটি সরকারেরও নয়, মানে অন্তর্বর্তী সরকারের নয়। এই কারণে বলছি অন্তর্বর্তী সরকার কিন্তু এরা জনগণের ভোটে নির্বাচিত নয়, একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে। ফলে এই সরকারকে আপনি আদালতের মাধ্যমে বৈধতা দিয়েছেন, কিন্তু জনগণের ম্যান্ডেট কিন্তু সরকারের কতটুকু আছে সেটি কিন্তু পরীক্ষিত নয়, কারণ এই সরকার ভোটে আসেনি। এবং নির্বাচনের আগেই আমরা যেটা বলছি যে রাজনৈতিক দলগুলোর একটা ঐকমত্যে আসা দরকার, যে তারা যে দলই ক্ষমতায় যাক না কেন সংবিধানের এই বেসিক জিনিসগুলো তারা পরিবর্তন করবে। একটা ঐকমত্য প্রয়োজন, এবং আমরা জানি যে একটা ঐকমত্য কমিশনে গঠিত হয়েছে। সেই ঐকমত্য কমিশনে সবাই যদি একটা প্রতিশ্রুতি দেন, লিখিতভাবে প্রতিশ্রুতিবদ্ধ হন যে হ্যাঁ আমরা যে দলই ক্ষমতায় যাই না কেন আমরা এই পরিবর্তনগুলো করব, তাহলে তার গণপরিষদ লাগে না, তাহলে তার এখনই সংবিধান নতুন করে লিখবার প্রয়োজন হয় না। ফলে আমার কাছে যেটা মনে হয় যে কোনো রাজনৈতিক দল তারা তাদের কর্মসূচি ঘোষণা করতে পারে, তারা সেকেন্ড রিপাবলিকের দাবি জানাতে পারে, গণপরিষদের দাবি জানাতে পারে, কিন্তু সেখানে রাজনৈতিক ঐকমত্য লাগবে। জনগণ কী চায় সেটি জানতে হবে।